বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না। সিরিয়াস লিবারালাইজেশন, ডিরেগুলেশন, এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রায় 1-1.5 বছর 2 বছর আগে উনি একটি জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যুগপৎ আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলেছেন। আমরা বিস্মিত হয়েছি। অনেকে ভাবছে এটা কোন ধরনের কথা উনি বললেন। সেটা হাসিনা যাওয়ার 1-1.5 বছর আগের কথা। এই যে ওনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে উনি ভাবছেন যে আমাদের যত বেশি ঐক্যমত আমরা করতে পারবো দেশের মধ্যে, আমাদের আইডিয়াসগুলো যত বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্য হয়, তার কারণে উনি 1-1.5 বছর আগে হাসিনা থাকাকালীন সময় উনি জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন। আমরা সবাই মিলে যে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছি, এবং এই ইনক্লুসিভনেসের মাত্রায় যদি আমি আরেকটু যাই, সেটা আপনি ওনার রাজনীতিতে শুধুমাত্র রাজনীতিবিদদের ইনক্লুসিভনেস সীমিত থাকেন নাই। উনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে পিছিয়ে পড়া যে লোকগুলো আছে তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় দেশের উন্নয়নে, দেশের রাজনীতিতে, সমাজ ব্যবস্থায়। উনি মহিলাদের ব্যাপারে পরিষ্কারভাবে অনেকগুলো কথা বলা আছে, মহিলাদের ক্ষমতায়নের জন্য অনেক কথা বলা আছে, তাদের শিক্ষা থেকে শুরু করে তাদের চাকরি থেকে তাদের ব্যবসা, কর্মসংস্থান বলা আছে। প্রতিবন্ধীদের কথা বলা আছে পরিষ্কার করে। প্রতিবন্ধীদের আপনি কিভাবে অন্তর্ভুক্ত করবেন জাতীয়, অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করেন। এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় সত্যিকার প্রতিফলন ঘটাচ্ছেন, উনি রিফ্লেকশন ঘটাচ্ছেন। উনি প্রত্যেকটি ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন লন্ডন থেকে। খ্রিস্টানদের ক্রিসমাসে যোগদান দিয়েছেন, তারপরে ইস্টার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে অনেকগুলি উনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, হিন্দুদের জন্মাষ্টমীতে, দুর্গাপূজায় যোগ দিয়েছেন, বুদ্ধিস্টদের প্রবারণা পূর্ণিমা সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা হচ্ছে উনি একেবারে সরাসরি অংশগ্রহণ করে মেসেজটা জাতিকে দিচ্ছেন যে জাতীয়তাবাদীর, বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা চেতনা যদি দেশ গড়তে হয় এটা সকলকে নিয়ে করতে হবে, খালি একটি দলের পক্ষে সম্ভব না, একটি জাতির পক্ষে সম্ভব না। এবং উনি এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ইতিহাস সংরক্ষণের কথা বলছেন। লিবারেল ডেমোক্রেসির একটা বড় পিলার হচ্ছে এটা, যে তাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা সংরক্ষণের কথা বলছে। এবং দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ বাংলাদেশ। একটা দেশের ডাইভার্সিটি বলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমার ঐক্যটা হতে হবে ডাইভার্সিটির মাধ্যমে। এবং উনি সেটা পরিষ্কারভাবে শুধু 31 দফা বলেছেন না, উনি সেটা ডেমনস্ট্রেট করছেন ওনার কাজের মধ্যে দিয়ে। ইউ হ্যাভ টু লিভ ইট। আপনি কথা বললে তো হবে না, ইউ হ্যাভ টু লিভ ইট অ্যান্ড প্রমাণ করতে হবে যে আমি এটা বিশ্বাস করি। সেই জিনিসগুলো উনি ভালোভাবে করেছেন। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, ওনার ফরেন পলিসির ব্যাপারে অনেকে বলেছেন এখানে, উনি খুব সঠিকভাবে বলেছেন। সবার আগে বাংলাদেশ, এই কথার মধ্যে এটা একেবারে পরিষ্কার আছে, যারা বুঝার তারা বোঝা উচিত। কিন্তু ওইখানে এই ইস্যুগুলো আরেকটু ইলেবোরেট করে উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন। সেটা হচ্ছে পরস্পর সম্মানবোধ। 4টা বিষয় এখানে। এই সম্পর্ক হতে হবে পরস্পর সম্মানবোধের পরিপ্রেক্ষিতে, মিউচুয়াল রেসপেক্ট। এই সম্পর্ক হতে হবে মিউচুয়াল ইন্টারেস্ট এবং পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। থার্ড হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ বাংলাদেশের সিদ্ধান্ত, ভূতাত্ত্বিক, জিওপলিটিক্স, ভূরাজনীতিক যে বাংলাদেশের সিদ্ধান্ত, সেটা বাংলাদেশ নিজে নেবে।
কারো নির্দেশে নয়, কারো কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। এবং এই আমাদের আরেকটা হচ্ছে বাংলাদেশের চারটা, একটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই চারটা ইস্যু পরিষ্কার, পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড জিও অটোনমি, স্ট্র্যাটেজিক অটোনমি। এই স্ট্র্যাটেজিক অটোনমির মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। আমার ভূতাত্ত্বিক জিওপলিটিক্যালি আমার যে সিদ্ধান্তগুলো, এটা হচ্ছে অত্যন্ত পরিষ্কারভাবে। আমরা আগে দেখি যে ফরেন পলিসি কি বলা হতো, ফরেন পলিসিতে আগে সবসময় নো কি ফ্রেন্ডশিপ টু অল মেরিজ টু নান। দিস ইজ ননসেন্স। ফ্রেন্ডশিপ টু অল মেরিজ টু নান করে ফরেন পলিসির ফাউন্ডেশন হতে পারে না। বাট এই 4-5টা বিষয় উনি নিশ্চিতভাবে যে ফাউন্ডেশনটা দিয়েছেন। আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলেছে। দিস ইজ এ নিউ কনসেপ্ট। কোন দেশে কোন বাংলাদেশে তো নয়, খুব বেশি দেশ আমার জানা নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা হয়েছে, বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছেন তারেক সাহেব। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রের কথা মানে বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এটার সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে। একটি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থনীতি চলতে পারে না, যেটা আমরা বিগত 15 বছর দেখেছি। একটা গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে এত পাওয়ারফুল হয়েছে, তারা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত তাদের হাতে চলে গেছে। আমি নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন। সুতরাং সেইখানে উনি যে গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্রের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে, যেখানে সমস্ত প্রত্যেকটি নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। এবং এটার জন্য কিন্তু প্রোগ্রাম নেওয়া হয়েছে। এগেইন উনি কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন না, উনি কিন্তু প্রত্যেকটার উপরে কাজ করছেন। এবং এই গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র কিভাবে হবে, এটার জন্য প্রোগ্রাম নেওয়া হয়েছে। ক্লিয়ার? এখানে 1 কোটি চাকরির কথা বলা হয়েছে, 1 কোটি 18 মাসের চাকরির কথা বলা হয়েছে। অনেকে, আমি যখন এই কথাটা বলি দলের পক্ষ থেকে, অনেকে আমাকে বলে যে খসরু ভাই, আর ইউ নট এ বিট অ্যাম্বিশিয়াস? এটা কি একটু অ্যাম্বিশিয়াস হলো না? আমি বলি ইয়েস, উই আর অ্যাম্বিশিয়াস। Tariq Rahman is ambitious. We are ambitious. BNP is ambitious. Ambition ছাড়া কোনো দেশ কোথাও যেতে পেরেছে কোনোদিন? অ্যাম্বিশিয়াস তো আবার তো অ্যাম্বিশন থাকতে হবে, বাট অ্যাম্বিশন নিয়ে আমরা তো শেষ করছেন না। উনি এই অ্যাম্বিশন ফুলফিল করার জন্য কোন সেক্টরে কত চাকরি হবে, কত বিনিয়োগ করতে হবে, স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে, তারপরে আপনার আমাদের গ্রামে গঞ্জে কামার কুমার আর্টিজান যারা আছে তাদেরকে কিভাবে সার্ভিস ডেলিভার করে, তাদের প্রোডাক্ট উন্নয়ন করে, তাদের ডিজাইন উন্নয়ন করে, তাদেরকে ব্র্যান্ডিং করে, তারা অনলাইনে যাতে এগুলো বিক্রি করতে পারে, আলিবাবা, অ্যামাজন, ইবে এর মাধ্যমে যাতে বিক্রি করতে পারে তাদের বাড়িতে বসে, এগুলোর প্রোগ্রাম নেওয়া হয়েছে। উনি খালি বক্তৃতা দিয়ে শেষ করছেন না তো, সাথে সাথে বলছে দলের মধ্যে এগুলো আমরা কিভাবে লেট আস ওয়ার্ক করি, যাতে ডে 1 থেকে, যদি আমাদেরকে জনগণ নির্বাচিত করে, ডে 1 থেকে পারফর্ম করতে পারে। এবং ইয়াং জেনারেশনের চাকরির ব্যাপারে, ম্যাট্রিক, আইএ, বিএ, এই ব্যাপারে এই যে 1 কোটি চাকরির জন্য আর কোন কোন সেক্টর আছে? একটা হচ্ছে আমাদের আইটি রিলেটেড বিজনেস। আইটি রিলেটেড বিজনেসের মধ্যে 2 লক্ষের মতো এখন আমাদের ফ্রিল্যান্সিং করে ছেলেমেয়েরা। আমরা এদেরকে ফর্মালাইজ করতে চাই, মনিটাইজ করতে চাই, মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসতে চাই। তারেক রহমান সাহেবের কমপ্লিটলি প্রোগ্রাম আছে এদেরকে কিভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ই বিজনেসের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। সুতরাং এটা একটা বিরাট আমাদের বড় জনসংখ্যা হবে, আমাদের ইয়াং ছেলে মেয়েরা, যাই হোক আমাদের পাশের দেশে যে কল সেন্টারগুলো আছে, যে ডেটা সেন্টারগুলো আছে, অনলাইন ট্রেডিং যে প্ল্যাটফর্মগুলো আছে, না আমাদের ইয়াং ছেলেমেয়েরা খুব ভালোভাবে করতে পারবে।
এখন যে আকারে করছে আমরা এটাকে ফেসিলিটেট করার জন্য তারেক রহমান সাহেব ওপেনলি বলেছেন আমি পেপ্যাল ওপেন করে দেবো। এখন যে টাকা পয়সা আসা নেওয়ার যে অসুবিধা, যেটা আনঅফিসিয়ালি আনছে আমরা অফিসিয়াল করে দেবো, পেপ্যাল দেবো, আরও প্ল্যাটফর্ম দেবো আমরা। সুতরাং এটা একটা বিষয় আছে। আমার মনে হয় আমার আর বেশি বক্তৃতা দিলে অনেক সময় চলে যাবে, এটা চলতেই থাকবে। সুতরাং আমি এই পর্যায়ে আমি শেষ করছি। শেষে আমি যেটা বলবো যে পরবর্তীটা বাকি সবাই হবে। তো আমি লাস্টলি যেটা বলবো, এই প্রথম একজন রাজনীতিবিদ বাংলাদেশের, ওনার জিয়া রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যে টর্চটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আগামীর বাংলাদেশে জিয়া রহমান সাহেব সাহস করে যে পেইনফুল ডিসিশনগুলো নিয়েছেন, যে পেইনফুল ডিসিশন, সিরিয়াস লিবারালাইজেশন, ডিরেগুলেশন, এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। ডিরেগুলেশন করে, লিবারালাইজেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড। এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন হবে, অনেক বড় বড় লিবারালাইজেশন হবে। এটা ওনার ইচ্ছা যে মানুষকে ক্ষমতায়ন করা, সরকারকে নয়।